আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি হচ্ছে একটি কবিতা, যাব আমি তোমার দেশে। লিখেছেন হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিন। তো এই কবিতাটি আসলে পড়ার সময় আমাদের কবির নাম এবং কবিতাটির নামের বানান যেন ভুল না হয়, সে বিষয়টি বারবার তোমাদেরকে আমি বলেছি যে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো, কবিতার নাম তো সহজ, তারপরে লেখক কবির নাম জসিমউদ্দিন। এই বানানটি তোমরা খেয়াল রাখবে, জসিম উদ্দিন। তো এই দুইটি লেখায় কিন্তু একসাথে, এবং একটা দয়ের নিচে কিন্তু হসন্ত রয়েছে, এই বিষয়টি তোমরা মাথায় রাখবে। তো এখন আমরা দেখো এই কবিতাটি পড়ার সময় প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে পড়ব, তারপরে আসলে কবিতাটির মূল ভাব এবং কবিতাটি সম্পর্কে কবিতাটির প্রতিটি লাইনের ব্যাখ্যা আমরা খুব ভালোভাবে জানব। তো এখানে বলা হচ্ছে, জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তো দেখো, জসিমউদ্দিনের কত সালে জন্মগ্রহণ করেন এই বিষয়টি ভালো করে মনে রাখতে হবে। 1903 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে হচ্ছে তার জন্ম। তাহলে জেলাটা হচ্ছে ফরিদপুর এবং গ্রামের নাম হচ্ছে তাম্বুলখানা, এবং হচ্ছে কত সালে তিনি জন্মগ্রহণ করেন? 1903 সালে। তো এখান থেকে এই বিষয় তিনটে বিষয় মনে রাখতে হবে, যে তার জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে, জেলা হচ্ছে ফরিদপুর এবং গ্রামের নাম হচ্ছে তাম্বুলখানা। তো কবি তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। তো তোমরা সবাই জানো যে আসলে জসিমউদ্দিনকে পল্লী কবি নামে ডাকা হয়। তো পল্লী কবি কেন বলা হয়? যে তার কবিতায় আসলে যে বাংলাদেশের পল্লী প্রকৃতি, মানে পল্লীর গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ মানুষের যে সহজ সরল স্বাভাবিক রূপ, সেই বিষয়টি আসলে তার কবিতায় তুলে ধরা হয়েছে। এই জন্য তাকে মূলত পল্লী কবি নামে ডাকা হয়। তো পল্লীর মাটি মানুষের জীবন বৈচিত্র্য তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা, বিরহ মিলনের এমন আবেগ মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া ভার। ভার মানে হচ্ছে আর কোনো কবির কাব্যে আসলে এই বিষয়টি এত ভালোভাবে খুঁজে পাওয়া যায় না। এই কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। এই যে দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে যে এই কারণে তিনি পল্লী কবি নামে আমাদের কাছে পরিচিত। পল্লী কবি নামে তিনি আমাদের কাছে পরিচিত। এজন্য কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। তার মানে তিনি তার পেশা কি ছিল? তার পেশা ছিল অধ্যাপনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। ছাত্রজীবনে তার কবি প্রতিভার বিকাশ ঘটে। তো তার কবি প্রতিভার বিকাশ ঘটে হচ্ছে ছাত্র জীবনে। তিনি যখন ছাত্র ছিলেন, এই ছাত্র থাকাকালীন সময়ে কিন্তু তিনি অনেক কবিতা লিখেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। তার মানে হচ্ছে যখন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন তার একটি কবিতা রচনা করা হয়। সেই কবিতাটির নাম হচ্ছে কবর। কবিতাটি আসলে অনেক বিখ্যাত একটি কবিতা। তো এটি হচ্ছে কোথায় অন্তর্ভুক্ত করা হয়? প্রবেশিকা বাংলা সংকলনে। প্রবেশিকা মানে হচ্ছে এসএসসি লেভেলের তার এই কবিতাটি সংকলন করা হয়। জসিমউদ্দিনের উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ। যে এখান থেকে তার উল্লেখযোগ্য কাব্যগুলো মনে রাখতে হবে। নকশিকাঁথার মাঠ, তারপরে সুজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাঁশি, মাটির কান্না ইত্যাদি। তো এই কাব্যগুলো মনে রাখতে হবে তোমাদের, যে তার কাব্যগুলো হচ্ছে নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাঁশি, মাটির কান্না ইত্যাদি। তার নকশিকাঁথার মাঠ কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। চলে মুসাফির হচ্ছে তার ভ্রমণ কাহিনী। তো এই যে এখান থেকে যে এটা হচ্ছে তার চলে মুসাফির, এটা হচ্ছে তার ভ্রমণ কাহিনী, এটা ভ্রমণ সম্পর্কে লেখা। তারপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। যে ডিলিট মানে হচ্ছে ডক্টর অফ লিটারেচার। তো এটা মূলত সাহিত্যে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদেরকে এই ডিলিট ডিগ্রি দেওয়া হয়। তো তাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই ডিলিট ডিগ্রি প্রদান করেন। এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি 21শে পদক লাভ করেন। তাকে কিন্তু 21শে
পদক দেওয়া হয় এবং 1976 সালে 13 মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। এটা পরীক্ষা আসে যে তিনি কোথায় মৃত্যুবরণ করেন, ঢাকায়। কত সালে? 1976 সালের 13 মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এই ছিল আমাদের কবি পরিচিতি। তো এই কবি পরিচিতি থেকে আমি যে বিষয়গুলো আসলে মার্ক করে দিয়েছি, এখান থেকে মূলত এমসিকিউ প্রশ্ন থাকবে। তো তোমরা খুব ভালোভাবে দেখে নিবা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা এই পাঠ পরিচিতি সম্পর্কে একটু জানবো। দেখো এখানে কি বলা হচ্ছে যে যাব আমি তোমার দেশে কবিতাটি কবি জসীমউদ্দীনের ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে সংকলিত। জসীমউদ্দীনের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে, এটি হচ্ছে ধানক্ষেত। তো এই ধানক্ষেত কাব্য থেকে এই কবিতাটি আসলে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি আদরের পল্লী দুলারের দেশে অর্থাৎ পল্লী গ্রামে যেতে চেয়েছেন। তার মানে আমি আগেই বলছি যে কবি জসীমউদ্দীনকে কিন্তু পল্লী কবি বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি হচ্ছে তার কবিতায় গ্রামীণ মানুষের সৌন্দর্য এবং গ্রামীণ যে প্রকৃতি, সে বিষয়টি তিনি অনেক ভালোভাবে তুলে ধরেছেন। এই কবিতায় কবি আদরের পল্লী দুলালের দেশে তিনি হচ্ছে পল্লী গ্রামে যেতে চেয়েছেন। পল্লী গ্রাম প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে। তার বনের শীর্ষে আকাশ, গাছে পায়ের কাছে দিঘহারা মাঠ, সেখানে বেত কেয়ার বনে ডাহুক ডাকে, সেখানে ধান কাউনের ক্ষেতের ভিতর দিয়ে সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ গেছে। সে পথে গায়ের মেয়ে কদমকুলি চড়িয়ে হেঁটে চলে, কবি সেই পথে যাবেন পল্লী দুলালের দেশে। তারপর পাড়ার দস্যি ছেলের সাথে খেলা করবেন, দলদিঘিতে সাঁতার কেটে রক্তকমল তুলে আনবেন, মাটিতে পা ফেলে তিনি হাঁটবেন, পাখির সাথে থাকবেন, অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হবেন। পল্লী দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে তিনি ঘুরে বেড়াবেন, গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন। যে ঘাটে পল্লীবালারা কলসি ভরে পানি নেয়, সেই ঘাটের পাশে রেখে আসবেন ফুলের মালা। তারপর সন্ধ্যা নামবে, চারদিকে আধার আসবে ঘনিয়ে, নিরালা নিজম অন্ধকারে কবি পল্লী দুলালের সাথে পল্লী মায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন। তো তার মানে এই আসলে পাঠ পরিচিতিটা পড়লে সম্পূর্ণ বোঝা হয়ে যায় যে আসলে কবিতায় কি বলা হচ্ছে। তো এখানে পল্লী দুলালের দেশে কবি যেতে চেয়েছেন। তো সেই দেশে গিয়ে কবি কি করবেন, তিনি কোথায় কোথায় ঘুরবেন, এবং পল্লী গ্রামের যে মাঠ ঘাট এবং পল্লী গ্রামের যে সহজ সাধারণ মানুষের যে জীবন, এবং এখানে একেবারে গ্রামীণ লাজুক মেয়ের কথা বলা হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আমরা কবিতা পড়লে দেখতে পাবো যে এগুলাই কবিতায় তুলে ধরা হয়েছে। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতায়, তোমরা ভালোভাবে খেয়াল করো কি বলা হচ্ছে। পল্লী দুলাল ভাই গো আমার, যাব আমি তোমার দেশে। তার মানে পল্লী দুলাল মানে হচ্ছে গ্রামের সন্তান, গ্রামের ছেলে। তো তার সাথে তাকে তিনি ভাই বলে সম্বোধন করেছেন। তাকে বলেছে যে তোমার দেশে আমি যাব, আকাশ যাহার বনের শীষে দিঘহার আমার চরণ ঘেঁষে। মানে যে দেশে বা যে গ্রামে আকাশ সবার শীষে এবং সীমানাহীন মাঠ রয়েছে, সীমানাহীন মাঠ একেবারে চরণ ঘেঁষে চলে গিয়েছে। তো এরকম দেশে আমি তোমার সাথে যেতে চাই। তারপর দেখো কি বলছে, দূরদেশীয় মেঘকণেরা মাথায় লয়ে জলের ঝাড়ি। মানে এখানে দূরদেশীয় মেঘকণেরা মানে হচ্ছে দূরদেশ থেকে মেঘকে এখানে কণে বলে সম্বোধন করা হয়েছে। তো মেঘকণেরা মাথায় লয়ে জলের জারি, মানে মাথায় তারা জল নিয়ে যায়। দাঁড়ায় যাহার কুলটি ঘেঁষে বিজলি পেরে আঁচল নারী। মানে হচ্ছে সেখানে তারা ওই দূরদেশীয় মেঘকণে তারা কুলটি ঘেঁষে কলসি নিয়ে যায়, যেভাবে আঁচল নেড়ে নেড়ে। তো আমি আসলে সেরকম দেশে তোমার সাথে যেতে চাই। বেতসকেয়ার বনে যেতায় ডাহুক মেয়ে আসর মাতায়। মানে বলতে হচ্ছে বেতস মানে হচ্ছে একটি গাছ, কেয়া হচ্ছে এক ধরনের গাছ, বেত এবং কেয়া গাছের কথা বলা হচ্ছে। যেখানে ডাহুক মেয়ে আসর মাতায়, মানে হচ্ছে আসর মাতা মানে হচ্ছে গল্প করা। যেখানে ডাহুক পাখি আসলে ডাহুক পাখির ডাকে একেবারে গল্প করার মতো আসর মাতাই। পল্লী দুলাল ভাই গো আমার, যাব সেথায় তোমার দেশে যাব আমি, দিগল বাঁকা পন্তখানি। বলতেছে তোমার দেশে আমি যাব যেখানে হচ্ছে দিগল বাঁকা এক ধরনের পথ রয়েছে, ধান কাউনের ক্ষেতের ভিতর সরু সুতোর আঁচড় টানি। ধান কাউন মানে হচ্ছে এক ধরনের শস্য, ধান এবং কাউন। তো এই ক্ষেতের ভিতর সরু সুতোর আঁচড় টানি, ক্ষেতের ভিতর দিয়ে তোমরা খেয়াল করলে দেখবা যে গ্রামীণ যে ফসলের ক্ষেত আছে সেখান দিয়ে কিন্তু চিকন এক ধরনের রাস্তা দেখা যায়।
সরু পথ, এটাকে বলা হচ্ছে যে সেই পথের ভিতর দিয়ে আমি হাঁটবো। গিয়েছে সে যে সে হাবা মেয়ের এলো মাথার শীতের মতো। তো সেই পথটি আসলে যে গ্রামের হাবা মেয়ে মানে হচ্ছে গ্রামের আর লাজুক মেয়ে, তো তার মাথার গ্রামের মেয়েরা যেভাবে মাথার মধ্যে স্মৃতি তোলে, তো এই স্মৃতির কথা বলা হচ্ছে যে শীতের মতো ওই পথটি মনে হয় গিয়েছে। কোথাও সিধে কোথাও বাঁকা গরুর গায়ের রেখার ক্ষত, মানে এই পথটি হচ্ছে কোথাও সিধে আবার কোথাও বাঁকা, একেবারে গরুর গায়ের রেখার ক্ষতের মতো। গাজানতলের মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বনের বায়ে, গাজানতলি মানে হচ্ছে এক ধরনের একটা স্থানের কথা বলা আছে, একটি স্থান হচ্ছে শিমুলডাঙ্গা। তো এখানের বনের পাশ দিয়ে আমি ঘুরে বেড়াবো। কোথাও গায়ে রোদ মাখিয়া ঘুমঘুমায়ে গাছের ছায়ে, কোথাও গ্রামের ঘুমঘুমিয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ব। তাহার পরে মুঠি ছড়িয়ে দিয়ে কদম খুলি, কোথাও মেলে বনে পাতা গ্রাম্য মেয়ে যায় যে চলি। আছে যে গ্রামের পথ দিয়ে কদমকলি ছড়িয়ে সেই পথ দিয়ে গ্রাম্য মেয়ে যেখান দিয়ে চলে যাই, সে পথ দিয়ে যাবো আমি পল্লীর দোলাল তোমার দেশে। আমরা জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে বেশি। মানে যখন আমি সেই পথ দিয়ে যাব, তখন সেখানে নাম না জানা অনেক ফুলের সুবাস আসবে। তো এই ফুলের সুবাসে একেবারে আমি মোহিত হয়ে যাব। আমি সেই পথ দিয়ে তোমার সাথে চলবো। তো তারপর দেখো, তোমার সাথে যাব আমি পাড়ার যত দস্যি ছেলে, তাদের সাথে দল বাঁধিয়া হেথায় সেথায় ফিরবো খেলে। মানে হচ্ছে আমি তোমার সাথে যাব, সেখানে পাড়ার দস্যি মানে হচ্ছে দুষ্টু ছেলে, পাড়ার দুষ্টু ছেলেরা, তাদের সাথে আমি দল বেঁধে তাদের সাথে আমি ফিরবো খেলে, মানে তাদের সাথে আমি খেলাধুলা করব। দল দিঘিতে সাঁতার কেটে আনবো তুলে রক্ত কমল, দল দিঘি মানে হচ্ছে সাঁতার দিঘিতে সাঁতার কেটে আমি সেখান থেকে রক্ত কমল, এটা ছিল। আর শাপলা তুলে আনবো, শাপলা লতায় জড়িয়ে চরণ ঢেউয়ের সাথে খাবো দোল। তো সেখানে আমি শাপলা তুলে এনে সে ঢেউয়ের সাথে দোল খাবো। হিজল জরা জলের ছিটাই গায়ের বরণ রঙিন হবে। তো সেখানে হিজল জরা জল, হিজল মানে হচ্ছে এক ধরনের গাছ, সেই গাছ থেকে যে জল পড়বে, এই জলের ছিটায় আমার গায়ের বরণ মানে হচ্ছে বর্ণ, সেটা আরও রঙিন হয়ে যাবে। খেলবে দিঘির ঝিলমিলে মোদের লীলাকাল উৎসবে, তোমার দেশে যাব আমি কলির দোলার ভাই গো সোনার, সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার। মানে বলতেছে আমি তোমার সাথে যে দেশেতে যাব, সেইখানে যদি চরণ ফেলতে চাই, তাহলে এই মাটির স্পর্শ সেখানে লাগবে। রাখবো সেথা পাখির ডাকে, ভাব করিব পাখির সনে, অজান ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে। মানে বলতেছে আমি সেই পথে গিয়ে ডাকবো সেটা পাখির ডাকে, মানে পাখির ডাকে আমি আসলে ডাকবো, এবং পাখির সনে আমি বাপ করব, পাখির সাথে আমি সম্পর্ক গড়ে তুলব। অজান ফুলের অজানা ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে, মানে ফুলকে সে বিয়ের কনে মানবে। বিয়ের কনের সাথে ফুলকে তুলনা করেছেন। চলতে পথে ময়না কাটায় উত্তরীয় জড়িয়ে যাবে, উত্তরীয় মানে হচ্ছে চাদর। তো ময়না কাটা মানে হচ্ছে আসলে গ্রামের পথ দিয়ে হাঁটলে কিন্তু এক ধরনের কাটার মতো চাদরে বা জামার মধ্যে কিন্তু লেগে যায়, সেগুলোর কথা বলা হচ্ছে। এঁটেল মাটির হোঁচট খেয়ে আঁচল হতে ফুল ছড়াবে, এঁটেল মানে হচ্ছে এঁটেল মাটির হোঁচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে। পল্লী দুলাল যাব আমি তোমার দেশে, তোমার কাঁধে হাত রাখিয়া ফিরবো মোরা উদাস বেশে। বলতেছে আমি তোমার সাথে যাব এবং তোমার কাঁধের মধ্যে হাত রাখবো, হাত রেখে উদাস বেশে আমি ফিরবো। বনের পাতায় ফাঁকে ফাঁকে দেখবো মোরা সাজ বাগানে, মানে হচ্ছে সাজানো বাগান, ফুল ফুটেছে হাজার রঙের মেঘতুলিকার নিখুঁত টানে। মানে আমি ওই হাঁটার ফাঁকে ফাঁকে এক ধরনের বাগান দেখবো, যে বাগানে অনেক বিভিন্ন ধরনের ফুল ফুটে। গাছের শাখা দুলিয়ে আমি পার বসে ফুল মনের আসে, আমি সেই ফুল গাছের ডাল দুলিয়ে অনেক মানে মনের অনেক আনন্দে আমি সেই ফুলগুলো পেরে নিয়ে আসবো। উত্তরীয় ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থেকো বনের পাশে, তো চাদর ছড়িয়ে তুমি বনের পাশে দাঁড়িয়ে থেকো। যে ঘাটেতে ভরবে কলস গায়ের বিপুল পল্লীবালা, মানে হচ্ছে যে ওই ঘাটেতে গায়ের পল্লীবালা মানে হচ্ছে গায়ের পল্লী মেয়েরা আসবে জল ভরার জন্য, সেই ঘাটেরই এক দাঁড়াতে আসবো রেখে ফুলের মালা, মানে সেই ঘাটেরই এক কোনায় আমি ফুলের মালা রেখে আসবো তাদের জন্য। দিঘির জলে ঘট ভরাতে পথে পাওয়া মাল্যখানি, তখন তারা এই ফুলের মালাখানি দেখবে, দেখে নিয়ে যাবে, কুড়িয়ে নিয়ে ভাববে হ্যাঁ রেখে গেছে কে বা জানে। তারা মনে করবে যে এই মালাটা কে জানি এখানে রেখে গেছে। চেনে নাগার হাতের মালা হয়তো সে পড়বে গলে, আমরা যখন থাকবো বসে ঢেউ তোলা সে দিঘির কূলে। বলতেছে আমরা সেই দিঘির এক কূলে সেখানে দাঁড়িয়ে এগুলা দেখবো, যে মেয়েটি মালা পরবে, যে কে রেখে গেছে এটা জানবে না। চারপাশেতে বনের সারি এলিয়ে শাখার কুন্তল ভার,
তার মানে হচ্ছে চুল, যে চারপাশেতে বনের শাড়ি, মানে তার বনের শাড়ি এলিয়া শাখার কুন্তল ভার, দিঘির জলে ঢেউ গনিবে, ফুল শুকিবে পদ্ম পাতার, বনের মাঝে ডাকবে ডাহুক, ফিরবে গুগু আপন বাসে। মানে বলতেছে বনের মধ্যে কিন্তু ডাহুক পাখি ডাকে, এবং ঘুঘু ফিরবে, ঘুঘু আপন বাসে, মানে ঘুঘু আপন ঘরে ফিরবে। দিনের পিদিম ঢুলবে ঘুমে, রাত জাগা কোন ফুলের বাসে। দিনের পিদিম, পিদিম মানে হচ্ছে বাতি, ঢুলবে মানে হচ্ছে বাতি জ্বলবে, ঘুমে রাত জাগা কোন ফুলের বাসে, মানে রাত জাগা ফুলের জন্য দিনের বাতি জ্বলবে। চার ধারেতে বনজুরিয়া, রাতের আধার বাঁধবে বেড়া, সেই কোহেলের কালো কারাই, দিঘির জল পড়বে ঘেরা। মানে আমাদের সেই শীতের দিনের কথা, শীতে কোহেলি মানে হচ্ছে কুয়াশা, কুয়াশা কালো কারাই, দিঘির জল পড়বে ঘেরা। মানে শীতের দিনে আসলে গ্রামে অনেক বেশি কুয়াশা হয়, এই কুয়াশা একেবারে রাস্তা পর্যন্ত দেখা যায় না। তবে এখানে বলেছে যে কোহেলি যখন কুয়াশা যখন হবে তখন দিঘির জলও দেখা যাবে না, দিঘির জল ওই কুয়াশার জলে একেবারে ঘেরা পড়বে। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে। তো আসলে আমরা কবি জসীমউদ্দীনের যাব আমি তোমাদের সেই কবিতাটি আসলে একটি গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতায় আসলে পল্লীর প্রকৃতি, কবি পল্লীগ্রামে গিয়ে পল্লীর প্রকৃতিকে অনুভব করার কথা বলেছেন। কবি সেখানে যাবেন, গিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটবেন এবং সেখানকার পাখি, ফুল, মানুষ, পল্লীগ্রামের যে মেয়ের সাথে কবি কীভাবে কী করবেন এগুলো সম্পর্কে কবি এখানে কথা বলছেন। তো এই ছিল আমাদের আজকের যাব আমি তোমাদের সেই কবিতা। কবিতাটির লেখক হচ্ছে জসীমউদ্দীন। তো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে পড়বে। আশা করি কবিতাটি যদি তোমরা এভাবে লাইন টু লাইন বুঝে বুঝে পড়ো তাহলে তোমাদের এমসিকিউ কোনো সমস্যা হবে না। তো এমসিকিউ এর জন্য আমি তোমাদেরকে এই কবিতাটি খুব ভালোভাবে লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি। তো তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তোমরা পরীক্ষায় ভালো করো এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের ভিডিও শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।